বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা নতুন বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে আমি নতুন একটি সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে আমার দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারদের জন্য শুরু করেছি। এখন এই সুবিধা আপনারা কিভাবে গ্রহণ করবেন তা একটু দেখিয়ে দিই। বন্ধুরা, এইভাবে সবার প্রথমে ইউটিউবের সার্চ বক্সে গিয়ে ইংরেজিতে টাইপ করবেন অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত। যেহেতু আমার এখানে আগে থেকেই টাইপ করা ছিল, তো সেক্ষেত্রে আমি এখানে প্রেস করলাম অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্তর উপরে। আমার চ্যানেলটি ওপেন হলো। চ্যানেলের বাদিকে অপশন পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। এই ইউটিউব চ্যানেলটিকে যদি একবার আপনি এইভাবে সাবস্ক্রাইব করে নেন, সেক্ষেত্রে প্রতিদিন ভারতীয় সময় ঠিক সকাল 9টার সময় আপনার কাছে সম্পূর্ণ বিনামূল্যে সেদিনের ঘরোয়া জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকার টোটকা অটোমেটিক্যালি একেবারে দিনের শুরুতেই আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ ওপেন করলেই পৌঁছে যাবে। আপনি যদি আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ সকাল 9টার বদলে দুপুর 12টার সময় ওপেন করেন, তবুও সেই দিনের টোটকা বা টিপস কিন্তু আপনি ঠিকই পেয়ে যাবেন। এছাড়া আরও একটি অপশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চ্যানেলের ডান দিকে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে ভিউ চ্যানেল। এখানে একবার ক্লিক করবেন, আপনার সামনে ইউটিউব চ্যানেলটি ওপেন হবে। একেবারে বাঁদিকে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে হোম, তার পাশে ভিডিওস এবং তার পাশে আপনার ডান দিকে ইংরেজিতে লেখা রয়েছে পোস্ট। এটি আসলে চ্যানেলের কমিউনিটি পোস্ট সেকশন। এখানে একবার ক্লিক করবেন। এই দেখুন, একবার ক্লিক করলে সেদিনের জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকার টোটকা আপনার সামনে কেমন ওয়াল পোস্ট আকারে চলে আসছে। বন্ধুরা, এগুলো কিন্তু শুধুমাত্র টিপস বা টোটকা নয়, বরং দিনের শুরুতেই আমার তরফ থেকে আপনাদের জন্য সারাদিন ভালো থাকার একটা পথ নির্দেশ। আমার প্রায় দীর্ঘ 15 বছরের গবেষণালব্ধ চিন্তন আমি এইভাবে আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন কিন্তু এখানে শেয়ার করেই চলেছি। তো এইভাবে সুবিধা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে লাভ করার চেষ্টা করুন। এছাড়াও এই কমিউনিটি পোস্ট সেকশনের মাধ্যমে আগামী দিনগুলোতে আরও নতুন বহু সুবিধা আপনারা লাভ করবেন। কবে কোন দিনে কোন সময়ে কোন গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল রিলিজ করা হবে, কবে চ্যানেলে আমি নিজে লাইভে আসবো, সেই সংক্রান্ত অ্যানাউন্সমেন্টও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জগদীশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ থাকুন। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 2026 সালের মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে বা কেমন কাটবে তা নিয়ে। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের একটু জানিয়ে রাখা প্রয়োজন। আজকের এই রাশিফলের আলোচনা কিন্তু মূলত গ্রহের গোচর বা যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি প্ল্যানেটারি ট্রানজিট, তার উপর ভিত্তি করে একটা সাধারণ পূর্বাভাস। মনে রাখবেন, মহাকাশে গ্রহরা যখন রাশি পরিবর্তন করে, তার প্রভাব সারা বিশ্বের সেই নির্দিষ্ট রাশির সমস্ত মানুষের উপর কিন্তু একইভাবে পড়ে না। এটা কিন্তু ঘটনা। বন্ধুরা, একজন মানুষের জীবনে কি ঘটবে বা কি ঘটতে চলেছে তার সমস্তটাই কিন্তু নির্ভর করে তার জন্ম তারিখ, তার জন্ম সময় এবং স্থান অনুযায়ী তৈরি জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের অবস্থান, দশা অন্তর্দশার চলমান অবস্থা এবং তার হাতের রেখার উপরে। ফলে এই সমস্ত বিষয়গুলো সূক্ষ্ম বিচার না করে কিন্তু কোনো জাতক বা জাতিকার পূর্ণ ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। ফলে আজকের এই ভিডিওতে আমি যে 2026 সালের মেষ রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপিত করব, তা কিন্তু একটা সাধারণ দিক নির্দেশনা, একটা পথ নির্দেশ বলতে পারেন, একটা সামগ্রিক ট্রেন্ড বলতে পারেন। মেষ রাশির জাতক জাতিকারা 2026 সালে কোন কোন বিষয়ে একটু সতর্ক থাকবেন, বা 2026 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোন কোন সুযোগ ওপেন হতে চলেছে, সেই সংক্রান্ত বিষয় একটা সাধারণ ইঙ্গিত বলতে পারেন। ফলে আজকের এই বার্ষিক রাশিফলের আলোচনাটিকে মেষ রাশির জাতক বা জাতিকারা 2026 সালের জন্য একটি গাইডলাইন বা পথপ্রদর্শক হিসেবে অবশ্যই গ্রহণ করুন। কিন্তু যদি মনে করেন যে 2026 সালে আপনাদের কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে আপনার জন্মকুণ্ডলিটি একজন অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা পর্যালোচনা বা বিচার করিয়ে নেবেন। কারণ সবসময় মনে রাখবেন, আপনার জন্ম ছকই হলো ভবিষ্যৎবাণীর প্রধান ভিত্তি। বন্ধুরা, 2026 সালের মেষ রাশির বার্ষিক রাশিফল পর্যালোচনা করার ক্ষেত্রে আমি মূলত 4টি গ্রহের গতি, অবস্থান এবং দৃষ্টিকে গুরুত্ব দিয়েছি। আর এই 4টি গ্রহ হলো বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। কিন্তু কেন এমন করলাম? আমাদের গ্রহ তো মোট 9টা, আরো তো 5টা গ্রহ রয়েছে, তাহলে সেই 5টা গ্রহকে আমি কনসিডারেশনের মধ্যে আনলাম না কেন? এই যে 4টি গ্রহের কথা বললাম, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এই 4টি গ্রহ এক একটা রাশিতে বেশ দীর্ঘ সময় যাবত অবস্থান করে।
ফলে গোচরের পর্যালোচনার ক্ষেত্রে এই 4টি গ্রহকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তার মানে কিন্তু কখনোই এই নয় যে বাকি 5টা গ্রহের কোনো গুরুত্ব নেই। জানবেন প্রতিটি গ্রহেরই গুরুত্ব রয়েছে, কিন্তু বাকি 5টা গ্রহ অতটা বৃহৎ সময় যাবত এক একটা রাশিতে অবস্থান করে না। হয়তো কোনো কোনো গ্রহ খুব অল্প সময়ে যাবত এক একটা রাশিতে গোচর করছে বা ট্রানজিট করছে। আমি যদি সেই বিষয়গুলোকে এখানে ইনক্লুড করতে চাই তাহলে ভিডিওটা অন্তত 1 ঘন্টা বা 1.5 ঘন্টার উপরে হয়ে যাবে। আপনারা তো ধীরে ধীরে মাসিক রাশিফলের ভিডিওগুলো আমার তরফ থেকে পাবেনই। সেই মাসিক রাশিফলের ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা গ্রহের গোচর নিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমি যদি মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে 2026 সালের গ্রহ অবস্থানটা দেখি, তাহলে দেখব শনি মেষ রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে। এখন মেষ রাশির জন্য মীন রাশি হলো তার দ্বাদশ ভাব বা 12th হাউস। এখন দ্বাদশ ভাব বৈদিক জ্যোতিষ শাস্ত্রে জাতক বা জাতিকার ব্যয়, বিদেশ ভ্রমণ, নির্জনতা, আধ্যাত্মিকতা, মোক্ষ এবং শয্যা সুখের ঘর হিসেবে ইন্ডিকেট করে। 2026 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 31শে ডিসেম্বর এই পুরো বছর শনিদেব কিন্তু মীন রাশিতে অবস্থান করবেন। শনিদেব কিন্তু পুরো বছর একই রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ 2026 সালে শনিদেব কিন্তু আর নিজের ঘর বদলাচ্ছেন না বা নিজের ঘর পরিবর্তন করছেন না। এখন 2026 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালে শনির 7.5 প্রভাব অত্যন্ত অ্যাক্টিভ বা সক্রিয় থাকবে। শনিদেব মেষ রাশির দ্বাদশ স্থানে অবস্থান করবার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের এই 2026 সালে খরচ নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন হয়ে পড়বে। আমি কিন্তু বলতে চাইছি না মেষ রাশির জাতক জাতিকারা একটু বেহিসেবি প্রকৃতির হয়ে থাকেন, কিন্তু এই বছর 2026 সালে শনির অবস্থানের কারণে আপনি না চাইলেও দেখবেন অহেতুক আপনার প্রচুর খরচ হয়ে যাবে। ফলে এই বছর কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটু খরচ নিয়ন্ত্রণের দিকে নজর দিতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদেশে যাবার চেষ্টা করছিলেন অনেকদিন যাবত, যারা বিদেশের মাধ্যমে কোনো ব্যবসা করছিলেন বা ব্যবসা করার কথা ভাবছিলেন, সেটা আমদানি ও রপ্তানি বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হতে পারে, অনলাইন ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর ব্যবসা হতে পারে, বিদেশি কোনো কোম্পানির হয়ে কনসালটেন্সির কোনো কাজ হতে পারে, ই কমার্স জাতীয় কোনো কাজ হতে পারে, বৈদেশিক মুদ্রা বা ফরেক্স ট্রেডিং এর কোনো কাজ হতে পারে, স্টক মার্কেট সংক্রান্ত কোনো কাজ হতে পারে। যারা এই সমস্ত কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু এই বছর শনির অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো ফল এনে দেবে। শনিদেব তার দ্বাদশ ঘর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের উপর মোট 3টি দৃষ্টি দেবেন। এগুলো শনিদেবের বিশেষ দৃষ্টি, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। শনিদেবের তৃতীয় দৃষ্টি মেষ রাশির জাতক বা জাতিকাদের দ্বিতীয় ভাবে পড়বে। এখন কালপুরুষের 2nd হাউস বা দ্বিতীয় ভাব ইন্ডিকেট করে বা নির্দেশ করে অর্থ, পরিবার এবং বাকশক্তিকে। ফলে আপনার সঞ্চয় এবং পারিবারিক কথাবার্তার উপর শনিদেবের কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে। মেষ রাশির জাতক বা জাতিকাদের নিজের পরিবারের সঙ্গে কথা বলার সময় একটু যত্নবান হতে হবে, তর্ক এড়িয়ে চলতে হবে এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খরচ করবার একটা টেন্ডেন্সি কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে 2026 সালে থাকবেই। এই বিষয়টাকে কিন্তু আপনাদের একটু নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। শনিদেবের সপ্তম দৃষ্টি, এই সপ্তম দৃষ্টি মেষ রাশির জাতক বা জাতিকাদের ষষ্ঠ ভাবে পড়বে। এখন কালপুরুষের ষষ্ঠ ভাব ইন্ডিকেট করে বা নির্দেশ করে শত্রু, রোগ এবং ঋণকে। শনিদেবের এই সপ্তম দৃষ্টির প্রভাবে মেষ রাশির জাতক বা জাতিকারা এবছর আপ্রাণ চেষ্টা করবেন পুরনো ঋণ এবং ইএমআই থেকে মুক্তি পেতে। এবং আরো একটা বিষয় মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবছরের জন্য জানিয়ে রাখি, এবছর কিন্তু আপনার যত গুপ্ত শত্রু আছেন, সেটা আপনার কর্মস্থলে হতে পারে, সেটা আপনার পারিবারিক স্তরে হতে পারে, বা সেটা আপনার সামাজিক স্তরে হতে পারে,
তারা কিন্তু প্রত্যেকেই পরাজিত হবে, আপনার সামনে পরাস্ত হবে। শনিদেবের দশম দৃষ্টি, এখন শনিদেবের দশম দৃষ্টি কিন্তু পড়বে মেষ রাশির নবম ভাবে। এখন কালপুরুষের নবম ভাব বা 9th হাউস কি ইন্ডিকেট করে, জাতক বা জাতিকার কোন বিষয়গুলোকে ইন্ডিকেট করে? কালপুরুষের নবম ভাব বা 9th হাউস জাতক বা জাতিকার ভাগ্য, ধর্ম এবং গুরুকে ইন্ডিকেট করে। মূলত এই ঘরটি হলো ভাগ্যের ঘর। আর অনেক বিষয় আমরা এই ঘরের মাধ্যমে দেখি, কিন্তু মূলত এটি ভাগ্যের ঘর। শনিদেবের দৃষ্টি থাকার ফলে এই বছর কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের 9th হাউসে পড়বার কারণে কিন্তু এবছর আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি ভাগ্যের আশায় বা ভাগ্যের ভরসায় সব ছেড়ে দিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু এবছর আপনারা সাকসেস বা সাফল্যটা পাবেন না। শনিদেবকে তো আমরা কর্মফলদাতা হিসেবে জানি। উনি কিন্তু একজন জাতক বা জাতিকার মধ্যে সবসময় একটা বিষয় খুঁজে পেতে চান, সে তার নিজের কাজের প্রতি কতটা ডেডিকেটেড আছে, কতটা সৎ রয়েছে, সে নিজের ধর্মের প্রতিপালনটা সঠিকভাবে করছে কিনা। ফলে এই বছর কিন্তু আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি আপনারা শনিদেবের আশীর্বাদ পেতে চান, ওনাকে তুষ্ট করতে চান, সফল হতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এবছর কঠোর পরিশ্রম করতে হবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের উপর শনিদেবের দৃষ্টির কারণে এবছর আপনারা সবসময় একটা শারীরিক ক্লান্তির মধ্যে থাকবেন এবং নতুনভাবে আপনাদের স্নায়ু বা নার্ভের কিছু সমস্যা বা রোগ তৈরি হতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের অনিদ্রা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ইনসোমিয়া, ঘুম সঠিকভাবে হচ্ছে না, ডিস্টার্ব ঘুম হচ্ছে, এক নাগারে সাউন্ড স্লিপ হচ্ছে না, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া মাথা ধরা এবং পা ব্যথার মতো সমস্যাও কিন্তু দেখা দেয়। মানসিক উদ্বেগ বা টেনশনের কারণে আপনাদের হজমের সমস্যা তৈরি হবে। এই যে মানসিক উদ্বেগের কথাটা বললাম, এই বিষয়টা যদি আপনারা খুব সহজভাবে ম্যানেজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা যোগ ব্যায়াম করতে পারেন, প্রাণায়াম করতে পারেন এবং তার পাশাপাশি একটা সঠিক খাদ্যাভ্যাস তৈরি করে নিতে পারেন। শনির অবস্থান নিয়ে তো আলোচনা করলাম, এবার বৃহস্পতির অবস্থান নিয়ে আলোচনা করব। বছরের শুরু থেকে বৃহস্পতি বৃষ রাশিতে থাকলেও জুন মাস থেকে 2026 সালের জুন মাস থেকে সে কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করে তুঙ্গস্থ হবে বা উচ্চস্থ হবে। বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করলে উচ্চস্থ হয়। বৃহস্পতি মেষ রাশির চতুর্থ ভাবে অবস্থান করবে। এখন বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কালপুরুষের 4th হাউস বা চতুর্থ ঘর ইন্ডিকেট করে জাতক বা জাতিকার সুখ, মা এবং বাড়িকে। এখন যদি রাহু এবং কেতুর অবস্থানটা দেখি 2026 সালে মেষ রাশি সাপেক্ষে, তাহলে দেখব রাহু মে মাসের মাঝামাঝি পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে। মে মাসের মাঝামাঝি সময়টা পেরিয়ে গেলে কুম্ভ রাশি ছেড়ে সে মকর রাশিতে প্রবেশ করবে। আবার কেতু মে মাসের মাঝামাঝি পর্যন্ত সিংহ রাশিতে থাকবে। মে মাসের মাঝামাঝি সময়টা পেরিয়ে গেলে সিংহ রাশি পরিত্যাগ করে সে কর্কট রাশিতে প্রবেশ করবে। এখন এই একাদশ ভাবে রাহুর অবস্থানের কারণে মেষ রাশির জাতক বা জাতিকাদের হাতে হঠাৎ কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের উপার্জন বা ব্যবসা করার নতুন নতুন পথ খুলে যাবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের উপার্জন হবে, হাতে টাকা আসবে, কিন্তু শনি দ্বাদশে থাকার ফলে সেই টাকা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, খরচ হয়ে যাবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো বৈদেশিক কাজ করেন, যারা আইটি সেক্টরে কর্মরত বা যারা আইটি রিলেটেড কোনো ব্যবসা করেন, তাদের কিন্তু অর্থ রোজগারের প্রচুর পথ খুলে যাবে এবং তাদের আর্থিক রোজগারটা যথেষ্ট ভালো হবে। জুন মাসের পর, এই যে নির্দিষ্ট সময়গুলো বলে দিচ্ছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। জুন মাসের পর বৃহস্পতির প্রভাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা নাকি জমি বাড়ির ব্যবসা করেন, প্রমোটিং এর ব্যবসা করেন, রিয়েল এস্টেটের ব্যবসা করেন, তাদের কিন্তু ব্যবসাটা অত্যন্ত পরিমাণে ফ্লারিশ করবে। তারা কিন্তু এই পার্টিকুলার সময়ে আর্থিক বিনিয়োগ করতে পারেন জমি বাড়িতে বা প্রমোটিং এ বা রিয়েল এস্টেটের ব্যবসায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা অত্যন্ত লাভবান হবেন। জুন মাসের পরবর্তী সময়টা যদি মেষ রাশির জাতক বা জাতিকারা যারা এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা যদি জমি এবং বাড়িতে ইনভেস্ট করেন,
টাকা বিনিয়োগ করেন, তারা কিন্তু ভবিষ্যতে হাতে চাঁদ পেয়ে যাবেন। কিন্তু বারবারই যে কথাটা বলার, মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। শনিদেব কিন্তু এই বছর আপনাদের থেকে সেটাই প্রত্যাশা করছেন। মেষ রাশির জাতক বা জাতিকাদের চতুর্থ ভাবে বৃহস্পতি তুঙ্গস্থ বা উচ্চস্থ অবস্থায় থাকার কারণে আপনাদের কিন্তু পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। তবে মেষ রাশির জাতক বা জাতিকাদের পঞ্চম ভাবে কেতু থাকার কারণে প্রেম এবং সম্পর্কগত জায়গাগুলোতে, এমনকি নিজের সন্তানের সঙ্গেও কিন্তু কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। এই সেন্সিটিভ বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে। তাহলে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট এবং অবস্থানের কারণে জুন মাসের পর মেষ রাশির জাতক বা জাতিকারা কি লক্ষ্য করবেন? তাদের পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে, মায়ের স্বাস্থ্য ভালো হবে। যারা অবিবাহিত রয়েছেন, মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিয়ের যোগ তৈরি হবে। তবে যে কোনো সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কিছু আত্মত্যাগ করতে হয় এবং কিছু জেদকে বিসর্জন দিতে হয়। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নেওয়াটা এই 2026 সালে ভীষণভাবে জরুরি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবছর যদি আমরা গ্রহের অবস্থানগুলো পর্যালোচনা করি, তাহলে দেখব যে বছরের প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে যতগুলো সম্পর্ক রয়েছে, অ্যাপার্ট ফ্রম মানিটারি সম্পর্ক, যেখানে টাকা পয়সা, যে সমস্ত সম্পর্কগুলোর মধ্যে টাকা পয়সা জড়িত রয়েছে, আমি সেই সম্পর্কগুলোর কথা বলছি না, আমি পারিবারিক সম্পর্কের কথা বলছি। সেই সম্পর্কগুলো কিন্তু গভীরতা বৃদ্ধি পাবে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কেতু মেষ রাশির পঞ্চম ভাবে অবস্থান করবে। এখন এই পঞ্চম ভাবের মাধ্যমে আমরা কিন্তু জাতক বা জাতিকার প্রেম এবং সন্তান ভাগ্যটাকে বিচার করে থাকি। তো কেতু আপনাদের এই পঞ্চম ভাবে অবস্থান করবার ফলে আপনারা কিন্তু প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে একটু উদাসীন বোধ করতে পারেন, একটু বিচ্ছিন্ন বোধ করতে পারেন, একটু আইসোলেটেড ফিল করতে পারেন। আপনাদের মনে হতে পারে যে আপনাদের পার্টনার আপনাদেরকে ততটা সময় দিচ্ছেন না। অনেক সময় মনে হতে পারে আপনার প্রিয়জন আপনাকে বুঝতে চেষ্টা করছেন না। একটা মানসিক দূরত্ব কিন্তু আপনার প্রিয়জনের থেকে তৈরি হতে পারে এই কেতুর প্রভাবে মে মাস পর্যন্ত, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত। এটা মিলিয়ে নেবেন। নানান ছোটখাটো বিষয় নিয়ে আপনার প্রিয় মানুষটির সঙ্গে কিন্তু মতভেদ বা মতবিরোধ তৈরি হবার সম্ভাবনা থাকছে। 22শে মের পর কিন্তু কেতু রাশি পরিবর্তন করে আপনার চতুর্থ ভাবে যাবে। তখন এই প্রেমের ক্ষেত্রে, এই প্রেমজ সম্পর্কগুলোর ক্ষেত্রে যে সমস্যাগুলোর মধ্যে আপনি পড়েছিলেন বছরের শুরু থেকে, সেই সমস্যাগুলো দেখবেন অটোমেটিক্যালি ধীরে ধীরে কেটে যাচ্ছে। আপনি মানসিক স্থিতিশীলতা, কনফিডেন্স বা আত্মবিশ্বাস ফিরে পাবেন। আমি কিন্তু আপনার কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের কথা বলছি না, আমি আপনার এই প্রেমজ সম্পর্কগুলোর ক্ষেত্রে যে আত্মবিশ্বাসের প্রয়োজন হয়, সে আত্মবিশ্বাসের কথা বলছি। সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং সমস্ত প্রেমজ সম্পর্কগুলোই 22শে মের পরের থেকে দেখবেন গভীরতা পাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য। 2026 সালে মেষ রাশির জাতক বা জাতিকারা একটা বিষয় জানবেন যে আপনাদের জীবনে সাফল্যের পথে মূল বাধা বা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে কিন্তু আপনাদের মানসিক অস্থিরতা এবং জেদ। মে মাস পর্যন্ত কেতু মেষ রাশির পঞ্চম ভাবে থাকার কারণে মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা সন্তান নেওয়ার কথা ভাবছিলেন, তাদের কিন্তু একটু অতিরিক্ত স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে হবে। তবে জুন মাসের পর থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে মেষ রাশির জাতক বা জাতিকারা তাদের গৃহে নতুন অতিথি আগমনের শুভ সংবাদ পাবেন। আর প্রেমজ সম্পর্কগুলোর ক্ষেত্রে আমার পরামর্শ মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটাই হবে যে মে মাস পর্যন্ত কোনো ব্রেকআপের পথে হাঁটবেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ভুল করবেন। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য 2026 সালে প্রেমজ সম্পর্কগুলোকে ডেভেলপ করা বা উন্নত করার শুভ সময়টা হলো জুন, আগস্ট এবং অক্টোবর মাস। আর 2026 সালে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য
প্রেমজ সম্পর্ক, যতগুলো প্রেমজ সম্পর্ক আছে সেগুলোকে যদি আপনারা মজবুত করতে চান, আরো বেশি দৃঢ় করতে চান, সেই সম্পর্কগুলোকে আরো যদি আপনারা ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে একটা খুব সহজ ঘরোয়া উপায় বলে দিচ্ছি। প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীকে ভোগ হিসেবে যে কোনো সাদা মিষ্টি বা চালের পায়েস ভোগ হিসেবে মা লক্ষ্মীকে দিন প্রত্যেক শুক্রবার। দেখবেন এক্ষেত্রে আপনাদের যে শুক্র গ্রহ আছে সেটা ন্যাচারালি মজবুত হয়ে উঠবে। 2026 সালের মাঝামাঝি সময় পর্যন্ত মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু একটা চাপা টেনশন এবং আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যাবে। এর কারণটা কি? আপনাদের রাশি অধিপতি হলো মঙ্গল। মঙ্গল একটি অত্যন্ত তেজময় গ্রহ, কিন্তু শনির প্রভাবে মঙ্গল কিন্তু বিপরীত অভিমুখে কাজ করা শুরু করে দেবে। এর ফলে কিন্তু মেষ রাশি জাতক বা জাতিকাদের বছরের প্রথমার্ধে অ্যাটলিস্ট জুন মাস পর্যন্ত বা মে মাসের মাঝামাঝি পর্যন্ত নানান ধরনের সংশয়, অসুবিধা এবং মানসিক সমস্যার মধ্যে থাকতে হবে, দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে থাকতে হবে, আপনাদের মন অস্থির থাকবে। আবার জুন মাস থেকে কিন্তু আপনারা পুরনো আত্মবিশ্বাস ফেরত পাবেন। এই পুরনো আত্মবিশ্বাস ফেরত পাওয়ার ক্ষেত্রে কিন্তু তুঙ্গস্থ বৃহস্পতি আপনাদের সাহায্য করবে। এবারে মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য 2026 সালের শুভ এবং অশুভ মাসগুলো সম্পর্কে জানিয়ে দিই। সবার প্রথমে শুভ মাসগুলো সম্পর্কে জানিয়ে দিই। শুভ মাসগুলো হলো জানুয়ারি, জুন, সেপ্টেম্বর এবং অক্টোবর। এই মাসগুলোর মধ্যে যদি মেষ রাশির জাতক বা জাতিকারা নতুন কোনো কাজ শুরু করেন বা নতুন কোনো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু তারা সফল হবেন। এবারে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য 2026 সালের অশুভ মাসগুলো সম্পর্কে জানিয়ে দিই। 2026 সালে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অশুভ মাসগুলো হলো মার্চ, এপ্রিল এবং নভেম্বর। এই সময় মেষ রাশির জাতক বা জাতিকারা কোনো বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন বা তাদের কোনো বড়সড় আর্থিক ক্ষতি হতে পারে। ফলে এই মাসগুলোতে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। শুভ রং লাল, গাঢ় হলুদ এবং সাদা। শুভ পেশা চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত কোনো কাজ এবং রিয়েল এস্টেট। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক। এবারে 2026 সালে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকার এবং রেমিডির বিষয় জানিয়ে দিই। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি আপনারা সারা বছর নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালে এবং সন্ধ্যেবেলা নিয়ম করে হনুমান চালিসা পাঠ করবেন। এছাড়া শনিদেবের একটি মন্ত্র বলে দিচ্ছি। মন্ত্রটি হলো ওং সং শনেশ্বরে নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করবেন। মন্ত্রটি জপ করবার সময় অবশ্যই কিন্তু একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপটা করবেন। বয়স্ক মানুষ এবং যারা নিম্ন পদস্থ অর্থাৎ পদমর্যাদায়, যারা কর্মস্থলে আপনার থেকে নিচু পদে কাজ করেন, তাদের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন। এতে কিন্তু শনিদেব ন্যাচারালি আপনার প্রতি সন্তুষ্ট বোধ করবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। আপনার বাড়িতে একটি তুলসী গাছ, একটি শ্বেত চন্দনের গাছ এবং একটি বেল গাছ লাগান এবং এই গাছগুলো নিয়মিত যত্ন করুন। শ্বেত চন্দন গাছটা হয়তো একটু বেশি দাম হতে পারে। যদি শ্বেত চন্দন গাছটা কোনো কারণে অ্যাফোর্ড করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে বাকি দুটি গাছ যে বললাম সে দুটি গাছ লাগান এবং সে গাছগুলো নিয়মিত যত্ন করুন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।